আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা আজকেও যে বিষয়টা আলোচনায় আমি আনছি সেটা গতকালের বিষয়টারই একটু বর্ধিত রূপ। আমি যেটা আনতে চাইছি সেটা 6 নম্বর ধারা। আমি 6 নম্বর ধারার বিষয়টা কেন বারবার আনছি, এর কারণটা হলো এটাই, কারণ এই ঘটনাগুলোর সঙ্গে আমাদের বরাক উপত্যকার মানুষের ভাগ্য জড়িত রয়েছে। 6 নম্বর ধারা বাস্তবায়ন নিয়ে কয়েকটা মৌলিক প্রশ্ন আমি এখানে রাখতে চাইছি। আমি প্রশ্ন রাখছি, আমি কাউকে এখানে দোষারোপ করা বা কাউকে কিছু বলার ব্যাপার নয়। প্রশ্নটা হলো গিয়ে এটাই যে, এবং এর আগে একটা অনুরোধ করি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন লাইক কমেন্ট করবেন। কারণ দেখুন, আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছু হয় না। আপনারা যত বেশি ভিডিওগুলো দেখবেন তত বেশি মানুষের মনে এটা কাজ করবে এবং আমরা চাই একটা গণসচেতনতা তৈরি হোক এই বিষয়টা নিয়ে, কারণ এটা আবারও বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। গতকাল সাংসদ সুস্মিতা দেব একটা সাংবাদিক সম্মেলনে কয়েকটা প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে আমি আজকের কথাগুলো বলছি এবং যে প্রশ্নগুলো আমারও মনে প্রথমে দেখা দিয়েছিল যখন 6 নম্বর ধারা নিয়ে কথা হয়। 6 নম্বর ধারার যে রিপোর্টটা প্রস্তুত করা হয়েছিল, বিপ্লব কুমার শর্মা কমিটির রিপোর্ট, এই কমিটির সদস্যরা শিলচরে এসেছিলেন এবং তারা শিলচরে শুনানি গ্রহণ করেছিলেন। শিলচরের বিভিন্ন সংগঠন শুনানিতে অংশ নিয়েছিল। সেই কমিটির পক্ষ থেকে সর্বানন্দ সানোয়ালকে কোনো একটা জায়গায় এই কমিটির রিপোর্টটা দেওয়া হয়। তারপর কোনো কারণে রিপোর্টটা লিক হয়ে যায়। লিক হওয়ার পর আমরা জানতে পারি, যদিও ধরনের লিক হওয়াটা একটা আশ্চর্যজনক ঘটনা, কেউ লিক করেছে এটাকে, না হলে লিক হওয়ার কোনো কথা নেই, মানে ফাঁস হয়েছে। একটা সরকারি একটা কমিশনের, হাইকোর্টের বিচারপতি, প্রাক্তন বিচারপতির একটা তদন্ত কমিটির একটা কমিশনের একটা রিপোর্ট, আর সেটা কিভাবে ফাঁস হয়ে যায়? তার মানে ফাঁস করানো হয়েছে এবং সেই ফাঁস করার পর আমরা জানতে পারলাম যে 6 নম্বর ধারায় কি আছে। এবং 6 নম্বর ধারায় তখনই 6 নম্বর ধারা নিয়ে একটা আলোচনা শুরু হলো। আসাম চুক্তির 6 নম্বর ধারায় অসমীয়া জাতির কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার কথা বলা হয়েছে এবং কিভাবে সেটা রক্ষা করা যায় তার জন্য কমিশন কিছু সুপারিশ করেছে। এর মধ্যে আছে 80% চাকরি সংরক্ষণ, অসমীয়া শব্দটি উঠে এখানে খিলঞ্জিয়া করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় আরও কিছু যুক্ত করা হয়েছে। শুধু কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় এবং বেসরকারি সংস্থার চাকরিগুলিতেও খিলঞ্জিয়াদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে, জমির কথা বলা হয়েছে, ব্যবসার কথা বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। এসব কথা আমি আপনাদের আগে বলেছি এবং এইসব রিপোর্ট আমাদের এখানে বাস্তবায়িত হলে একটা সমস্যা দেখা দেবে। কিন্তু আমি আরেকটা প্রশ্ন এখানে আনতে চাইছি, সেটা হলো এটা যে, আমরা যদি ধরে নেই, কয়েকটা প্রশ্ন হলো যে একটা কমিশনের, এই কমিশনটা কেন্দ্রীয় সরকারের নির্দেশে কমিশনটা তৈরি হয়েছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি যে এটা সুপারিশ এটা মানা হবে কি মানা হবে না। এটা রাজ্য সরকারের এখতিয়ারে নয়, এটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে। মুখ্যমন্ত্রী বলছেন যে 67টা যে ধারা আছে এর মধ্যে তিনি 57টা করবেন, বাকি 10টা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন হলো, কেন্দ্রীয় সরকার তখন পর্যন্ত এই কমিটির রিপোর্ট মানা হবে কি হবে না এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। কেন্দ্রীয় সরকার 6 নম্বর ধারার রিপোর্টটা গ্রহণ করেছে কিনা এটাও আমরা জানি না। কেন্দ্রীয় সরকার বিপ্লব কুমার শর্মা কমিশনের রিপোর্টটা দেখেছে কিনা এটাও আমরা গ্রহণ করেছে এটা আমরা জানি না। সর্বানন্দ সানোয়ালকে দেওয়া হয়েছে এতটুকু আমরা জানি এবং সেটা স্বরাষ্ট্র দপ্তর পেয়েছে কিনা বা এতে স্বরাষ্ট্র দপ্তর কোনো বিবৃতি জারি করেছে কিনা এবং এই যে একটা বিষয়ে কোনো ধরনের সরকারি ওয়েবসাইটে কমিশনের কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না। একটা পিডিএফকে তো আপনি রিপোর্ট বলতে পারবেন না, একটা সরকারি একটা ওয়েবসাইটে যাওয়া উচিত ছিল। এ কিছুই হয়নি, একটা রিপোর্ট সেটা কার্যকর করার কথা কিভাবে আসছে, এই প্রশ্নটা কিন্তু আমার মনে আগে থেকে ছিল। আজকে আমি আপনাদের কাছে এটা রাখলাম এবং এই বিষয়টা ঠিক বোধগম্য হচ্ছে না, যেটা কমিশন একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট দিল, রিপোর্টটা ফাঁস হয়ে গেল, এ নিয়ে অনেক চর্চা চললো, তারপর এখন আবার সেই রিপোর্টটা কার্যকর করার কথা বলা হচ্ছে। তাও এটা কেন্দ্রীয় সরকার বলছে না, এটা বলছে রাজ্য সরকার। তো আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা বিষয় থাকে, কোনোটা রাজ্য সরকারের আওতাভুক্ত, কোনোটা কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। তো যেহেতু এই কমিশনটা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে, সুতরাং এখানে রিপোর্টটা কিভাবে এইটা রাজ্য সরকার কার্যকর করতে পারে, এটা একটা বড় প্রশ্ন। সুতরাং দেখুন, সরকার জারি হোক, একটা আইনের ভেতরেই প্রতিটা সরকারকে চলতে হয়। ধরুন আমি একটা জিনিস খুব ভালোভাবে চাইছি, আমি চাইলেই তো পারবো না, আইন আমাকে এই বিষয়ে সহায়তা করতে হবে। এখানে কিন্তু আইনি ব্যাপারটা হলো এটাই যে এটা 6 নম্বর ধারা এটা কার্যকর কিভাবে হবে যদি কেন্দ্রীয় সরকার যদি উদ্যোগী না হয়। এটা তো কেন্দ্রীয় সরকারের বিষয়, কিছু কিছু বিষয় তো রাজ্য সরকার করতে পারে। এখন যেমন একটা কথা, কমিটির রিপোর্টে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের চাকরি
বেসরকারি সংস্থার চাকরিতে খিলঞ্জিয়াদের অধিকার থাকবে, সংরক্ষণ থাকবে। এখন আমি মানলাম রাজ্য সরকারের চাকরিগুলোতে দেওয়া হয়ে গেল খিলঞ্জিয়াদের অধিকার। এখন কেন্দ্রীয় সরকারের চাকরিতে যদি অধিকার দিতে হয় তাহলে একটা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। তার চেয়ে বড় কথা যে এই রিপোর্টটা তো রাজ্য সরকারের পাওয়ার কথা নয়, এই রিপোর্টটা তো কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারের একটা রিপোর্ট নিয়ে রাজ্য সরকার কিভাবে বলতে পারে যে আমরা এটা কার্যকর করব? তো আমি এই প্রশ্নটা একটা উত্তর পেলে খুব ভালো। আমরা যারা যারা আছেন বা যারা জানেন এবং সরকারের যারা আছেন তারা যদি এই জিনিসটা একটু বলতে পারেন, আমি জানতে চাইছি। ঠিক, আমি কোনো কাউকে দোষারোপ করা বা কাউকে আঘাত করার জন্য এটা বলছি না, যে এটা কিভাবে সম্ভব, যে এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট রাজ্য সরকার কিভাবে রূপায়ণ করবে। এটা তো কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো কিছু বলেনি। কেন্দ্রীয় সরকারের কোনো, আমি যেটা একটু আগে বলেছি, কেন্দ্রীয় সরকারের কোনো ওয়েবসাইটে আপনি পাবেন না এই কমিটির রিপোর্ট সম্বন্ধে। এই রিপোর্টটি সুতরাং এগুলো একটা, সুস্মিতা দেব বলেছেন যে এটা একটা নির্বাচনের আগে এগুলো কথা বলা হচ্ছে, এনআরসির মতোই নাকি এটা কোনো কাজে লাগবে না। তিনি এটা বলেছেন এবং আমি যেটা কিছুটা যখন স্টাডি করলাম আমি দেখছি যে তার কথাটা সত্য হতেও পারে। কারণ এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে রাজ্য সরকার এখানে এই কথা বলছে, কিন্তু রিপোর্ট কার্যকর করার কথা রাজ্য সরকার কিভাবে করবে? এটা কেন্দ্র সরকারের একটা কাছে পাঠানো রিপোর্ট, এটা রাজ্য সরকার কেন্দ্র সরকারের হস্তক্ষেপ ছাড়া কিভাবে কার্যকর করবে, কিভাবে এটা বলা হয়ে যায়? সকল মুখ্যমন্ত্রী যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে থাকেন তাহলে হয়তো তিনি পারবেন, কিন্তু সেটারও একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে যেতে হবে। এটা কেন্দ্রীয় সরকার থেকে একটা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এখন যদি মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তি জারি করাতে পারেন তাহলে সেটা অন্য কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা জারি হয় না ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে ধরে নেব যে এই রিপোর্ট আগামী এপ্রিলের মধ্যে কার্যকর হচ্ছে? তো এই বিষয়টা একটা চিন্তার ব্যাপার। তো আমি প্রশ্নটা এখানে রাখছি। আমি একজন নাগরিক হিসাবে, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক নাগরিক হিসাবে আমি জানতে চাইছি যে এটা কিভাবে সম্ভব। যদি সম্ভব হয়, আমি বলছি না যে সম্ভব নয়, কিন্তু আপাত দৃষ্টিতে সাধারণ জ্ঞানে যেটা বলছে যে একটা কেন্দ্রীয় সরকারের একটা কমিশনের রিপোর্ট একটা কেন্দ্রীয় সরকার কার্যকর করবে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতার সঙ্গে লাগলে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনা করতে পারে, এটাই হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম। কিন্তু এখানে আমি যে বিষয়টা দেখছি, এখানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ হয়েছে কিনা এটা কোনো এখন পর্যন্ত দেখা যায়নি। তাই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন রয়ে গেল। তো আমি আশা করব শাসক দলের সঙ্গে যারা জড়িত আছেন বা যারা আইনি পরামর্শ যারা ভালো বোঝেন তারা একটু বিষয়টা আমাদের খোলসা করবেন। একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এটা জানতে চাইছি যে এটা কিভাবে সম্ভব এবং এই রিপোর্টটা কিভাবে ফাঁস হলো, এটাও একটা বড় প্রশ্ন। একজন সুপ্রিম কোর্ট, একজন হাইকোর্টের মহামান্য বিচারপতি বা প্রাক্তন বিচারপতি, তিনি একটা রিপোর্ট দিয়েছেন এবং অনেক স্টাডি করে অনেক সাক্ষী সাবুত নেওয়ার পর একটা রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টটা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট কিভাবে ফাঁস হয়ে যায়, কারা এটা ফাঁস করলো, এটাও একটা জানার প্রয়োজন রয়েছে, কিন্তু এগুলো আমরা জানলাম না। তাই একটা প্রশ্ন আমার অবশ্যই মনে আসছে যে এই কেন্দ্রীয় সরকারের নির্দেশে গঠিত কমিশনের রিপোর্ট কি রাজ্য সরকার কার্যকর করতে পারে, এই বিষয়টা একটা খোলাসা, এই বিষয়টা একটা উত্তর আমরা জানতে চাইছি। নমস্কার।